ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আগের দিন আমরা সৃজার গল্পের প্রথম পর্ব শেষ করছিলাম। এখন আমরা তারপর থেকে দ্বিতীয় পর্ব শুরু করব। আগের পর্বে আমরা শুনেছিলাম সৃজা তার ঘরের দরজা খুলতে যাচ্ছিল। ঠিক তারপর থেকে বলছি। এমন সময় সৃজার ঘরে লাইট অফ হয়ে গেল। সারা ঘর অন্ধকার। সৃজা ভয়ে সেখানেই জমে গেল, যেন পুরো শরীরটা পাথর হয়ে গেছে। কানে থাকা ফোনটা তুলে সে তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট জ্বালাতে দেখতে পেল বারান্দার দরজাটা নিজে থেকেই খুলে গেল। সৃজা ধীরে ধীরে বারান্দার দিকে ঘুরে দেখল। এবার কোনো অচেনা ছায়া নয়, একটা পুরুষের নিষ্প্রাণ দেহ তার দিকে এগিয়ে আসছে। মাটি থেকে তার পা দুটো খানিকটা ওপরে, যেন পুরো শরীরটা ভাসছে। তার সারা শরীর সাদা ফ্যাকাশে, যেন এক ফোঁটা রক্ত নেই শরীরে। ঠোঁটগুলো জোড়া লেগে আছে, চোখ দুটো যেন ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে কোটর থেকে। চোখের চারপাশটা কালো রক্তে জমাট বেঁধে আছে। গলায় বাঁধা একটা দড়ি, দড়ির সেই শক্ত বন্ধনে সেই জায়গার কালো দাগ, মাংসটা জোড়া হয়ে গিয়েছে। সেই নিষ্প্রাণ দেহটা তার নোংরা কালো দাঁত বের করে হাসতে হাসতে সৃজার দিকে এগিয়ে আসতে থাকে। তার মুখ থেকে লালা পড়ছে, যেন সে ব্যক্তি অনেক দিন ধরে নতুন তাজা প্রাণের অপেক্ষা করছিল। সৃজা চিৎকার করে কাঁদতে থাকে। সে তখন কি করবে, কাকে ডাকবে, কিছুই বুঝতে পারছে না। সে নিষ্প্রাণ দেহটা যতই কাছে আসতে থাকে, সৃজা ততই পিছু যেতে থাকে। একসময় পিছুতে পিছুতে গায়ে লাগানো হনুমানের ছবিটায় ধাক্কা লাগে সৃজার। কাঁচের ফ্রেম সহ ছবিটা মাটিতে পড়ে চুরমার হয়ে ভেঙে যায়। আর আশ্চর্য, সে নিষ্প্রাণ দেহটা হঠাৎ থেমে যায়। সে তখনও হাসছে। সৃজা সেই ভাঙা ছবির টুকরোগুলো কাপা কাপা হাতে জড়িয়ে ধরে সামনে তাকালেই সে নিষ্প্রাণ দেহটা আচমকা এক বিকট আওয়াজে চিৎকার করে উঠে বলে, কেউ বাঁচাতে পারবি না তোকে, এবার আমি তোকে আমার সাথে নিয়ে যাব। সে ভয়ঙ্কর আওয়াজটা কানে আসতে সৃজা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তার যখন চোখ খোলে, ঘড়িতে তখন সকাল 12টা। সৃজা তখনও মাটিতে শুয়ে, আর চারিদিকে কাঁচের টুকরো পড়ে আছে। বারান্দার দরজাটা পুরোপুরি খোলা। ঠান্ডা হাওয়া ঢুকছে ভেতরে, যেন রাতে যা ঘটেছে তার সব কিছু আবার মনে করিয়ে দিচ্ছে। সৃজা কান্না থামাতে পারে না। কাপা হাতে ফোন তুলে সূর্যকে কল করে বলে তাকে যেন তৎক্ষণাতে ফ্ল্যাট থেকে নিয়ে যায়। সে আর এক মুহূর্ত এই ফ্ল্যাটে থাকতে পারবে না। সূর্য জানায় সে বিকেলের মধ্যেই পৌঁছে যাবে তাকে নিতে। সৃজা যেন তার আগেই সব প্যাক করে রাখে। যেমন কথা তেমন কাজ। সৃজা দ্রুত ব্যাগ গোছাতে শুরু করল। বিকেল 4টে সূর্য তাকে টেক্সট করে জানায় যে সে বেরোচ্ছে। উত্তরে সৃজা তাকে শুধু বলে সাবধানে আসুক, আমি অপেক্ষা করছি। ঠিক 5টার সময় সৃজার দরজার কলিং বেলটা বেজে ওঠে। সৃজা দৌড়ে যায়, দরজা খুলে এবং গিয়ে দেখে দরজার ওপারে দাঁড়িয়ে আছে সূর্য। ভিতরে আসতেই সৃজা তাকে বলে উঠল, কিছু খাবার এনেছো? আমি সারাদিন কিছু খাইনি। সূর্যের আচরণ দেখে সৃজার একটু অদ্ভুত লাগে। সৃজা মনে মনে ভাবে হয়তো সত্যিই ওর খিদে পেয়েছে। সৃজা রান্নাঘরের দিকে যায়। রান্নাঘর থেকে যখন ফিরে এসে সে সূর্যকে কোথাও দেখতে পায় না। সৃজা ভাবে হয়তো বাথরুমে গেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও সূর্য যখন বাথরুম থেকে বেরোচ্ছে না, তখন সৃজা বাথরুমের সামনে গিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করে যে কিরে, আর কতক্ষণ লাগবে? বাথরুমের ভেতর থেকে একটা ফ্যাঁসি গলায় কেউ উত্তর দিল, তুই কি আমাকে এখানেও শান্তি দিবি না? গলাটা শোনার সাথে সাথেই সৃজা বুঝল এটা সূর্যের গলা নয়। তার বুকের ভিতর ঠান্ডার স্রোত নেমে গেল, মাথাটা ঝিমঝিম করে উঠল। দেওয়ালগুলো যেন আরও কাছে চলে আসছে। তার জন্য সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে গেল, একদম জমে গেল। সৃজা কিছুতেই বুঝতে পারছে না যে বাথরুমের ভিতর যে আছে সেটা কে। হঠাৎ বাথরুমের দরজাটা খোলার শব্দ। সৃজা চমকে উঠল। সূর্য বেরিয়ে এলো, কিন্তু এটা সেই সূর্য নয় যাকে সৃজা এতদিন চেনে। প্রচণ্ড রাগ, তার থেকেও বেশি ঘৃণা ঝরছে তার দৃষ্টিতে। এক ঝটকায় সে দৌড়ে এলো সৃজার দিকে, গলাটা শক্ত করে চেপে ধরল। তারপর ঠেলে তাকে দেওয়ালের সাথে গলাটা চেপে ধরল। হাঁসফাঁস করতে করতে চিৎকার করছে এবং তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কিন্তু সূর্যের এই পৈশাচিক রূপ দেখে সে নিজেও স্তব্ধ। এটা যে তার সূর্য নয় সে বুঝে যায়। মৃতপ্রায় অবস্থায় কাঁপা গলায় তার যতগুলো মন্ত্র, যত নাম সে ঠাকুরের জানে, সব জোরে জোরে বলতে শুরু করল। আর ঠিক তখনই সে অনুভব করল তার গলার ওপর থেকে সূর্যের হাতের শক্তি হালকা হয়ে আসছে। হঠাৎ সূর্য তার গলা থেকে হাতটা ঝট করে সরিয়ে নিল। এক মুহূর্তেরও কম সময় সে বারান্দার দিকে দৌড়ে চলে গেল। কয়েক সেকেন্ড নিজেকে সামলে নিয়ে সৃজা কাঁপতে কাঁপতে নিজের ফোনটা হাতে নিল। তার আঙুল কাঁপছে, তার নিঃশ্বাস কাঁপছে।
সেই অবস্থায় সে সূর্যের মাকে কল লাগিয়ে কান্না জড়িত গলায় বলতে লাগলো, মামুনি, কল কেটো না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, মামুনি, আমাকে বাঁচাও। কান্না জড়িত ভাঙা গলায় সৃজার কথা শুনে সূর্যের বাড়িতে সবাই ভয় এবং চিন্তায় পাগল প্রায় হয়ে গেল। এমন অবস্থা তো কোনোদিনও হয়নি। এত দূর থেকে তারা কী বা করবে? ফোনটা হাতে নিয়ে সৃজা ধীরে ধীরে বারান্দার দিকে এগোলো, যেখানে সূর্য দৌড়ে গিয়েছিল। আর তারপর সে যেটা দেখল, তার বুকের ভিতরটা কেঁপে উঠল। যে ছেলেটা আজ পর্যন্ত কোনো নেশা করেনি, যে সিগারেটের গন্ধ নিলে শ্বাসকষ্টে ভুগত, সেই সূর্য দাঁড়িয়ে আছে বারান্দায়, অন্ধকারে ঠোঁটে সিগারেট চেপে ধোঁয়া ছাড়ছে ধীরে ধীরে। এক অচেনা কৈশাচিক কাণ্ড দেখে সৃজা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিজের বেডরুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে দিল। ঘরটা অন্ধকার, শান্ত, কিন্তু তার বুকের ভিতর ধুকপুকানি থামছে না। ফোনের ওপাশ থেকে সূর্যের মা বললেন, তুমি ভয় পেও না মা, আমি এখনই সূর্যকে ফোন করছি, ওকে বলছি এসব পাগলামি বন্ধ করতে, তুমি দরজা খোলার চেষ্টা করো। কিন্তু এরপর যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। সূর্যের মা সূর্যকে ফোন করতে সূর্য ফোনটা ধরে বলল, বাহ, আমি গাড়ি চালাচ্ছি, একটু পর কথা বলি। এই কথাটা শুনতেই সূর্যের মায়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যদি সূর্য এখন গাড়ি চালাচ্ছে, তাহলে সৃজার ফ্ল্যাটে যে ছেলেটা এতক্ষণ ছিল সে কে? আর কেই বা সৃজার গলা টিপে ধরেছিল? ঠিক তখনই সৃজার ফ্ল্যাটে আবার শোনা গেল দরজায় জোরে ধাক্কার শব্দ, কিন্তু এবার আওয়াজটা অনেক বেশি তীব্র, অনেক বেশি উদ্বেগজনক। দরজার ওপার থেকে সূর্য চিৎকার করে বলছে, খোল দরজাটা, তাড়াতাড়ি খোল। এবার সৃজার হঠাৎ খুব আপন এবং খুব চেনা মনে হলো, যেন সত্যিই তার সূর্যই তাকে ডাকছে। অল্প সাহস জোগাড় করে কাঁপতে থাকা হাতে নিয়ে সৃজা আরেকবার চোখের জল মুছে দরজার দিকে এগোলো। সৃজা অনেকটা বিশ্বাস নিয়ে দরজাটা খুলতেই সূর্য ভেঙে পড়ল তাকে জড়িয়ে ধরে। হাঁপাতে হাঁপাতে সব ঘটনার কথা খুলে বলতেই সূর্য চিন্তিত হয়ে বলল, পাগল হয়ে গিয়েছ নাকি তুমি? আমি তো এখনই এলাম, মাও আমাকে ফোন করেছিল। আমি তো জানালাম মাকে যে আমি গাড়ি চালাচ্ছি। মাঝ রাস্তায় আমার টায়ার পাঞ্চার হয়েছিল বলে একটু দেরি হলো। সৃজা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। কোনটা সে বিশ্বাস করবে? তার সামনে দাঁড়িয়ে থাকা সূর্যকে, নাকি যে সূর্যকে সে এতক্ষণ দেখছিল তাকে? অনেক কথা কাটাকাটির পর তারা সিদ্ধান্ত নেয় সিসিটিভি ফুটেজ দেখা হবে। ফুটেজে স্পষ্ট দেখা গেল সূর্যর বলার সময় অনুযায়ী সে ঠিক সেই সময় এসে পৌঁছেছিল, আর তার আগে সৃজার ফ্ল্যাটে কেউ আসেনি। এই ঘটনা ঘটার দিনে সৃজার ফ্ল্যাটটা ছেড়ে দেয়। এই ঘটনার থেকে ৩-৪ মাস পর সৃজা তার এক সিনিয়রের কাছ থেকে জানতে পারেন, যিনি ফ্ল্যাটের কাছেই থাকতেন, যে ফ্ল্যাটটা নাকি বহুদিন ধরেই অভিশপ্ত। বহু বছর আগে সে ফ্ল্যাটে এক ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কারণ সে একটা মেয়েকে ভালোবাসত, কিন্তু মেয়েটির পরিবার সেই সম্পর্কটা মেনে নেয়নি। অসহায় হয়ে ভেঙে পড়ে ছেলেটি সেই ঘরেই নিজের জীবন শেষ করে দেয়। লোকেরা বলে তার আত্মা নাকি আজও সেই ফ্ল্যাটে ঘুরে বেড়ায়, অপেক্ষা করে, ক্রোধে পুড়তে থাকে। সিনিয়র আরও জানায় যে সৃজা যেহেতু একটা সম্পর্কের মধ্যে ছিল, তাই রাতের বেলায় সূর্যর সঙ্গে কলেও কথা বলতো, তাই সূর্যর সঙ্গে যখন দেখাও করত, সব মিলিয়ে সেটা ওই অশরীরই মোটেও ভালো লাগতো না। হয়তো সে চাইতো না সৃজা আর সূর্যর সম্পর্কটা টিকে থাকুক। তো এই ছিল ঘটনাটা, এবং এখন সৃজাদি নতুন একটা ফ্ল্যাটে থাকছে এবং তাদের জীবনে কোনো সমস্যা নেই। সামনে তাদের এনগেজমেন্টও ফিক্স হয়ে গেছে। এখানেই পুরো ঘটনার সমাপ্তি। ভালো লাগলে জানিও। আশা করি তুমি এবং তোমার পরিবার সবাই ভালো আছো। সবাইকে জানাই অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পের সাথে। আল্লাহ হাফেজ।